দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দেশভাবনা আলোচনা অনুষ্ঠানের আজকের পর্বে সমসাময়িক বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। এই আয়োজনে সঙ্গে আছি আজ আমি রুবায়েত হাসান। আজকের আলোচনার বিষয়বস্তু আমরা ঠিক করেছি রাজনীতির আজকাল উপজেলা নির্বাচন, যেটি অনেকটাই বলা যাচ্ছে যে আগামী 8 মে উপজেলা নির্বাচনের প্রথম পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশ জুড়ে, এবং সেই নির্বাচন ঘিরে এরই মধ্যে মাঠ পর্যায়ে রাজনীতিতে তর্ক বিতর্ক চলছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সরকার দলীয় মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন এরই মধ্যে এই নির্বাচনের মাঠে রয়েছেন। অন্যদিকে বড় রাজনৈতিক দল হিসেবে পরিচিত বিএনপি এই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে এবং দলটির পক্ষ থেকে অনেক নেতাকর্মীকে এরই মধ্যে বহিষ্কার করা হচ্ছে। কিছুক্ষণ আগেও 4 জনকে বহিষ্কার করা হয়েছে। তো এই বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে 3 জন অতিথিকে আজকে দেশভাবনায় আমন্ত্রণ জানিয়েছি। ABM মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি, একদম সর্ববামে রয়েছেন আমার। একই সঙ্গে রয়েছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, এবং আমার সঙ্গে রয়েছেন মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, সদস্য অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ। 3 জনকে স্বাগত জানাচ্ছি দেশভাবনার আজকের আয়োজনে। শুরুতেই আমি একটু ABM মোশাররফ হোসেন আপনার কাছেই আসতে চাই যে 7 জানুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনের পর দেশ জুড়ে উপজেলা নির্বাচন, স্থানীয় পর্যায়ের একটি নির্বাচন, তৃণমূলের বিএনপির প্রার্থীরা কেউ এই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিএনপির পক্ষ থেকে আপনার বড় দল, সেই দলের পক্ষ থেকে অনেককেই বহিষ্কার করা হচ্ছে। এই নির্বাচন ঘিরে বিএনপি বড় দল হিসেবে স্বস্তিতে রয়েছে না অস্বস্তিতে রয়েছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই সহ-আলোচক এবং দীপ্তি টিভির দর্শক শ্রোতা সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আপনি যে বলেছেন যে বিএনপি কি বাংলাদেশ কি স্বস্তিতে আছে? নাই। কারণ আপনি দেখবেন নির্বাচন মানে কি, মানে একটা দেশের জনগণ তার নেতা নির্বাচন করবে যাদের দ্বারা আগামী দিনে তার উন্নয়ন বলেন, তার সমস্যা বলেন, তার সংকট বলেন, সেটা সমাধান করে একটা স্থির সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। সেই ক্ষেত্রে যে আমরা দেখি বিরাট একটি শূন্যতা বাংলাদেশে বিরাজ করছে। কারণ আপনি বলেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মানে 7ই জানুয়ারি নির্বাচনে আপনি দেখবেন সেই নির্বাচনে শুধু আওয়ামী লীগ এবং তাদের অনুগত 2-1টি দল ছাড়া অধিকাংশ দল কিন্তু এই নির্বাচন বর্জন করেছে। কেন বর্জন করেছে? কারণ মানুষ তো, বাংলাদেশের মানুষের কিন্তু একটা ঐতিহ্য, ভোট দিতে চায়। ভোট মানে উৎসব, উৎসব মানে আনন্দ। দেখবেন আমরা ঈদে অথবা পূজায় অথবা যে কোনো অনুষ্ঠানে যখন আমরা খুব নিজেরা সেজে গুজে মানে অনুষ্ঠান উদযাপন করি, আপনি দেখবেন বাংলাদেশের চিরাচরিত একটা সকালবেলা মানুষ নিজেকে খুব পরিপাটি করে তারপর ভোট কেন্দ্র যায়। সেই বাংলাদেশের মানুষ আজকে ভোট বর্জন করছে, এটা কিন্তু একটু আমাদেরকে চিন্তিত করে, আমাদেরকে একটু আতঙ্কিত করে। কেন? কারণ মানুষ নিজেদেরকে প্রত্যাহার করে নিচ্ছে। কারণ মানুষ বোঝে যে সে রায়টা দেবে, সেই রায়টার প্রতিফলন হবে না। মানুষ বোঝে যাকে উনি চয়েস করবে সেই লোক নির্বাচিত হবে না। কারণ সব কিছু পূর্ব নির্ধারিত, কে নির্বাচিত হবে, কে ক্যান্ডিডেট হবে, কে জিতবে, এটা আগে নির্ধারিত। যেখানে সব কিছু নির্ধারিত সেই জায়গায় মানুষ খুব স্বস্তিতে থাকবে বা বিএনপি স্বস্তিতে থাকবে, এইটা মানে চিন্তা করে কোনো লাভ নেই। আপনি যে এই কথাটি বলেছেন, আজকে দেখেন জাতীয় এই যে উপজেলা নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, আপনি বাংলাদেশের যদি আপনার ইতিহাস পর্যালোচনা করবেন, দেখবেন আমি ছোটবেলা থেকে দেখে আসছি, মানে স্থানীয় সরকার বিশেষ করে জাতীয় সংসদের অনেকের ইন্টারেস্ট থাকে না। কারণ একটা গ্রামের লোক, তার জন্য তার এলাকার ইউপি সদস্যটা দরকার, তার চেয়ারম্যানটা দরকার, একটা পৌরসভা তার মেয়রটা দরকার, তার কাউন্সিলরটা দরকার। সে সুতরাং তার নিজের পছন্দের লোককে নির্বাচিত করে। সেই বাংলাদেশের মানুষ আজকে ভোট থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে। এটা তো একটু চিন্তার করা। কারণ আওয়ামী লীগ দীর্ঘ 15 বছর ক্ষমতায়, ভোট ব্যবস্থাকে তারা জাদুঘরে পাঠিয়ে দিয়েছে। আপনি শুনবেন হয়তো, শুনে 18 জাতীয় সংসদ, এই 2018-তে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল, তখন বাংলাদেশে একটি কথা খুব ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। একটা ছেলে খুলনাতে এই ঘটনা ঘটেছিল, ভোট দিতে গিয়েছে। ভোট দিতে যাওয়ার পর ওনাকে বললো যে তোমার তো ভোট হয়ে গেছে। বললো আমি তো ভোট দিতে, তোমার বাবারটাও হয়ে গেছে। অথচ ওই ছেলের বাপে 10 বছর আগে মারা গেছে। তো ওই ছেলে বলছে ভাই আমার ভোট দেওয়া দরকার নাই, আমার বাবার সাথে 10 বছর দেখা হয় না, একটু বাবার সাথে দেখা করাই দেন। অর্থাৎ আওয়ামী লীগ এই 15 বছরে নির্বাচন ব্যবস্থাটাকে এই জায়গায় নিয়ে গেছে। এবার আপনি দেখেছেন এই যে দ্বাদশ জাতীয় 7ই জানুয়ারি নির্বাচনের আগে অনেক জায়গায় আত্মীয় স্বজনরা যে কবরে মোনাজাত করেছে, বাবা গতবার তুমি শুনছি ভোট দিতে আসছো, আমার সাথে দেখা করো নাই, এবার আমার সাথে দেখা করে যেও। তো সুতরাং এই হলো বাংলাদেশের বাস্তব চিত্র। বাংলাদেশের মানুষ স্বস্তিতে নাই, অশান্তিতে আছে, দুর্ভোগে আছে এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়ে একটি মারাত্মক মনোকষ্টের মধ্যে আছে।
সুতরাং এই বাংলাদেশ কিন্তু এবং আমরা এই চাই না। মনোকষ্টের কারণেই কি আপনারা এই নির্বাচন বর্জন করছেন? আমরা তো ভোট দেওয়ার কোনো সুযোগ নাই, আপনি সবই নির্ধারিত। আপনি একটু আমি একটু যদি সিনারিওটা আপনি দেখেন, আপনি একটু ফিরে যান 2023-এর নভেম্বর মাসে বা ডিসেম্বর মাসে 7ই জনতা নির্বাচন হয়েছে। আপনি একটু লক্ষ্য করেন যে মাননীয় প্রধানমন্ত্রী গণভবনে বসে আছেন, জাতীয় পার্টি ওনার সাথে দেখা করে অনুমতি চাচ্ছে আমরা একটু নির্বাচন করতে চাই, 26টা সিট তাদেরকে দিয়ে দেওয়া হলো। ওয়ার্কার্স পার্টি গেল, অনুমতি চাই আমরা নির্বাচনে যাব, 3টা তোমরা করো। জাসদ আমরা ইলেকশন 3টা তোমরা করো। ওই যে তৃণমূল বিএনপি একটা তৈরি করেছে অথবা বিএনএফ করেছে, তোমরা করো। অর্থাৎ আপনি একটা লক্ষ্য করবেন যে সব কিছু নির্ধারিত, কে নির্বাচন করবে, কে জয়লাভ করবে, কে হারবে, সব কিছু নির্ধারিত। তো যেই কিছু নির্ধারিত সেখানে বিএনপি অংশগ্রহণ করবে না, তারপরও মাঠ ছেড়ে দেয়া বড় রাজনীতি, যেমন জাতীয় সংসদ নির্বাচন, সেখানেও আপনারা নির্বাচনে যাননি, স্থানীয় এই নির্বাচন তাতেও যাচ্ছেন না। নিশ্চয়ই আপনার কাছে আসবো। আমি একটু মাহমুদ সালাউদ্দিন চৌধুরী আপনার কাছে একটু জানতে চাই যে উপজেলা নির্বাচন এবার একটি ভিন্ন প্রেক্ষাপটে হচ্ছে, দলীয় প্রতীক নির্বাচন নাই, দলীয় মোড়ক নাই, এবং আপনার পার্টির হাইকমান্ড থেকে বলা হচ্ছে যে এমপি মন্ত্রী তাদের স্বজনরা যাতে এই নির্বাচন থেকে বিরত থাকে। অনেককেই দেখা যাচ্ছে, আমার কাছে তথ্য রয়েছে 20 জনের বেশি এমপি মন্ত্রীর আত্মীয় স্বজন এই নির্বাচনে অংশগ্রহণ করছে। নিশ্চয়ই আজকে আপনাদের পার্টির নীতি নির্ধারী পর্যায়ের চূড়ান্ত একটি সভাও রয়েছে। কিছুক্ষণ আগে হয়তো মাননীয় প্রধানমন্ত্রী, আমি দেখলাম টিভিতে লাইভ বক্তব্য, এই বিষয়ে নিশ্চয়ই নির্দেশনাও আসবে। তার আগে আপনার কাছে জানতে চাই যে এই যে একটি পরিস্থিতি, এই পরিস্থিতি কি আওয়ামী লীগের জন্য স্বস্তিদায়ক কিনা? ধন্যবাদ আপনাকে। আজ দীপ্ত টিভি দেশ ভাবনা যারা দেখছেন, আমার 2 সহ-আলোচক, সম্মানিত আলোচক, আমি দুজনকে সহ আমি শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই। আমি মোশাররফ ভাইয়ের কথাগুলো একটা জবাব দিচ্ছি, তা আপনার কথায়ও আমি আসবো। প্রথমত মোশাররফ ভাই যে কথাটা বলেছেন যে বাংলাদেশ স্বস্তিতে নেই, আমার প্রশ্ন হলো বাংলাদেশ স্বস্তিতে আছে কিন্তু বিএনপি স্বস্তিতে নেই, বিএনপি অস্বস্তিতে আছে। পাশাপাশি তিনি বলেছেন বাংলাদেশের যে স্থিতিশীলতা সেটা এখন নেই, সর্বত্রই কেমন যেন একটা শূন্যতা বিরাজ করছে। আসলে বিএনপি সব কিছু হারিয়ে, বিএনপির সামনে একটা নিঃসীম শূন্যতা ছাড়া কিছুই নেই। সুতরাং বাংলাদেশও ঠিক আছে, আওয়ামী লীগও ঠিক আছে, সরকারও ঠিক আছে। বিএনপি যে খেই হারিয়ে ফেলেছেন, দুষ্ট লোকের বুদ্ধি ধরে ওই যে 111 কায়েম করে দেশে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করেছেন। 2008 সনে মানুষ জবাব দিয়েছে। সে মওদুদ সাহেব এই যে বাংলাদেশে যে তত্ত্বাবধায়ক সরকার থেকে পপুলার ইস্যুকে বিতর্কিত করে সেই চিরতরে নষ্ট করে দিয়েছেন। এবং তিনি তো শুধু নষ্টই করেননি, তিনি কখনো ইয়াজউদ্দিন, কখনো তাদের পছন্দের KM হাসানকে বানানোর জন্য নানা ধরনের পায়তারা করেছেন। সেই যে বিএনপি খেয়ে হারিয়ে ফেলেছেন, বিএনপি আর কোনোদিন তীরে উঠতে পারছেন না। এবং আমি বলব যে বিএনপি অথই সাগরে হাবুডুবু খাচ্ছেন। নেতৃত্বের সংকট, সব দিক দিয়ে তাদের সংকট, অস্বস্তি, অশান্তি সব কিছু তাদের মধ্যে বিরাজমান। পাশাপাশি তিনি একটা কথা বলেছেন, ভোট উৎসব। বাংলাদেশে কিন্তু ঈদের পরে আমরা ঈদে যারা বাড়িতে ঈদ করেছে এবং আমি 10 দিন ছিলাম, একটা উৎসব কিন্তু শুরু হয়ে গেছে। প্রার্থীদের মধ্যে ওয়ার্ডে যাওয়া, প্রার্থীদের মধ্যে গণ্যমান্য মানুষের বাড়িতে যাওয়া, মেম্বারদের কাছে যাওয়া, চেয়ারম্যানদের কাছে যাওয়া, উপজেলা চেয়ারম্যান যারা প্রার্থী তারা কিন্তু এক ধরনের ক্যাম্পেইন শুরু করে দিয়েছেন। এখন প্রার্থী কারা এটা হলো আলাদা বিষয়, সে আওয়ামী লীগ করে নাকি বিএনপি করে নাকি অন্য কোনো দল করে এটা আলাদা বিষয়, কিন্তু তারা কিন্তু শুরু করে দিয়েছেন। এবং ভোট উৎসব অনেকটা জমে গেছে গ্রামেগঞ্জে। পাশাপাশি খুলনার যে গল্পটা মোশাররফ ভাই বলেছেন, এই গল্পটা যুগ যুগ ধরে প্রচলিত আছে। আমরা আমাদের অপোনেন্টকে ঘায়েল করার জন্য এই গল্পটা সবসময় হাজির করে ফেলি। আমরা এরকমও গল্প জানতাম, বিএনপির আমলে নির্বাচন হয়েছেন, এক বিধবা মহিলা, উনি 26 বছর বয়সে বিধবা হয়েছেন, তো উনি ভোট দিতে গিয়েছেন। তো ভদ্রলোক স্বাভাবিক ওনার একটা ক্ষোভ বলি, জীবনের যে একটা শূন্যতা, জীবনের যে অথই যে চলার পথের যে কঠিন একটা জীবন, তিনিও কিন্তু ভোট সেন্টারে গিয়ে শুনেছেন তার হাজব্যান্ড ভোট দিয়ে ফেলেছেন। তিনি তখন বলেছেন, আমার ভালোবাসার সংসার তুমি বিদায় নিয়েছো, কিন্তু তুমি আমার সাথে দেখা করে গেলে না। এরকম গল্প আমরা শুনেছি। এখন এরকম গল্প কিন্তু তাৎক্ষণিকভাবে বলাও যায়, তো এগুলো কিন্তু বলার জন্যই বলা। আমি পাশাপাশি আরেকটা কথা বলছি, জনগণ কিন্তু ভোট থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছেন, কখনোই তো না। আমি শুধু বলি 2024 সালের 7ই জানুয়ারি যে নির্বাচনটা হয়েছে, আমরা দেখেছি তরুণ সমাজ বিশেষ করে তারা কিন্তু ভোট দিয়ে কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, অমোচনীয় কালি দিয়ে আমি জীবনে প্রথমবার ভোট দিলাম। এই যে উৎসবে অংশগ্রহণ করা তরুণরা, এটা কিন্তু করেছেন বাংলাদেশের মানুষ। আর বাংলাদেশের মানুষকে কখনো ভোট থেকে বিচ্ছিন্ন রাখা যায় না। বিচ্ছিন্ন রেখেছে কারা? না, কিন্তু সেই উৎসবে রং হারায় কিনা 18 কিংবা আমি বলি সব এই নির্বাচনগুলোতে বড় রাজনৈতিক দল, বিরোধী দল হিসেবে বিএনপি যখন অংশ না নেয়, না আমি বলি সব রঙের হয়তো বা বলুন যে হ্যাঁ, বিএনপি যদি নির্বাচনে আসতো কিংবা অংশগ্রহণ করতো, তার নির্বাচন আরও বেশি ভালো হতো, এটা কিন্তু অস্বীকার করবো না আমি। কিন্তু 7ই জানুয়ারি যে নির্বাচনটা হয়ে গেল, এখন স্থানীয় সরকার নির্বাচনের কথা বলি, বিএনপি তো অলরেডি আছেন, বহিষ্কার করুক। 79 জনকে বহিষ্কার করা হয়েছে, আজকে সম্ভবত 4 জনকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু বিএনপি আছেই।
বিএনপি আছে মানে বিএনপির কোনো না কোনো একটা জায়গা থেকে তারা নির্বাচন করছেন, কিন্তু এটি এখান থেকে বিরত রাখতে পারবেই না। কারণ বিএনপি আসলে বারবার যে নির্বাচন বর্জন করে কি অর্জন করলো আমরা একটা কোয়েশ্চেন কিন্তু সবাই করে। আমি তো মনে করি বিএনপি আর কিছুই না, একটা অর্জন করেছে, নিজেদের যে স্বাভাবিক যে ইমোশন, যেটা আবেগ, যেটা নেতাকর্মীদের, সেটাকে চিরতরে বিসর্জন দিয়ে দিচ্ছে আজকে, যার কারণে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং জনগণ বিএনপিকে প্রত্যাহার করছে। জনগণ বিএনপি থেকে কিন্তু নিজেকে প্রত্যাহার করে নেবে, তারা ভোটেও যাবে, ভোট উৎসবে অংশগ্রহণ করবে। এবং বাংলাদেশে যে প্রচলিত যে বিষয়গুলো আছে, এখান থেকে মানুষ কখনো নিজেকে বিচ্ছিন্ন রাখতে পারে না, এবং বাংলাদেশের মানুষ এগুলোতে সংযুক্ত থাকতে চায়, এবং মানুষ সংযুক্ত এখানে আছে। আর পাশাপাশি যে কথাটা তিনি আরেকটা বলেছেন হলো সবই নির্ধারিত, এটা বিএনপির একটা কমন কথা, মানে রেজাল্টটা সবসময় নির্ধারিত। আমি বলি জাসদকে এই আসন দেওয়া হয়েছে, জাসদে যাদেরকে আসন তারা কি জিতেছেন? তারা হেরে গেছেন, অনেকে আছে গেল। জাতীয় পার্টিকে 26টা আসন দেওয়া হয়েছে, জাতীয় পার্টি 11টাতে জিতেছে। যদি পূর্ব নির্ধারিত থাকতো তাহলে তো 26টা আসনে তারা জিতে যেত। ওয়ার্কার্স পার্টির কি সবাই জিতেছেন? সবাই জিতেননি। পাশাপাশি বলি বাংলাদেশ আওয়ামী লীগের 62 জন প্রার্থী কিন্তু পরাজিত হয়েছে। তো এখানে কীভাবে হলো আমাদের পূর্ব নির্ধারিত? আমি ওই প্রশ্নটা রাখতে চাই মোশাররফ ভাইয়ের কাছে, কীভাবে পূর্ব নির্ধারিত হয়? আসলে কিছু গদবাদার কথা থেকে বিএনপি এখন বেরিয়ে আসতে পারেনি। 18 সনের নির্বাচনের সময় তারা আমাদের বিরুদ্ধে একটাই অভিযোগ দিয়েছে, দিনের ভোট রাত্রে দিয়ে দিয়েছি। এবং এবার দেখেন 24 সনের সাথে যেন যে নির্বাচনটা হলো, আমেরিকার যে টিমটা এসেছেন তারা একটা ভোট সেন্টারে গিয়েছেন সকাল 6টায়। ওনাদেরকে প্রশ্ন করা হচ্ছে আপনি 6টায় এসেছেন, আমাদের ভোট তো শুরু হবে 8টায়। আমাদের পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব তখন তাকে ফোন করা হলো বিভিন্ন জায়গা থেকে, এরকম একটা প্রতিনিধি দল তো ভোট সেন্টারে চলে এসেছে, কেন তারা 6টায় আসবেন? 8টার থেকে শুরু হবে ভোট। বলছেন আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে, আপনারা তো দিনের ভোট রাত্রে শেষ করে ফেলেন, আমরা ভোট সেন্টারটা এবং ভোট বাক্সগুলো চেক করতে এসেছি। যারা চেক করে দেখেছেন তারা তো রিপোর্ট দিয়েছেন, কোথাও হয়নি। এই বিএনপি যে গল্প বানিয়ে বলা, এটা বাংলাদেশের মানুষকে এক ধরনের গল্পের মধ্যে এক ধরনের বুথ হয়ে রেখে দেয়া, এটা কিন্তু সবসময় কিন্তু কার্যকর হয় না। আমরা যেমন আমাদের বিরুদ্ধে 75-এর পর যে সমস্ত অভিযোগ করা হতো, যেমন আমরা দেখতাম ছোটোবেলায়, খুব ছোটোবেলায় নির্বাচন আসলে কিন্তু তাবা এবং বেলুনকে ঝুরিয়ে দেওয়া হতো, হয়তো রুবাইতে আপনি দেখেনি, কিন্তু এগুলো আমরা দেখেছি। আওয়ামী লীগের বিরুদ্ধে এলিশে আওয়ামী লীগ ক্ষমতা আসলে বাংলাদেশে দুর্ভিক্ষ হবে, এই ধরনের কিন্তু এগুলোকে ফেস করতে করতে আমরা এসেছি। আর একটা কথা হলো প্রতি মুহূর্তে পার্শ্ববর্তী দেশকে নিয়ে আমাদেরকে বলা হতো আওয়ামী লীগ ক্ষমতা আসলে এই দেশের কাছে মোটামুটি বিক্রি হয়ে যাবে। এই যে বিক্রি হতে হতে এই যে আমরা দেখলাম, আমার একদম ছোটোবেলা থেকে আজ পর্যন্ত, স্বাধীনতার পরবর্তী প্রজন্ম, আমি আজকে 48-50 বছর, বাংলাদেশের স্বাধীনতার বয়স প্রায় 53 বছরের এক খণ্ড জমি কোথাও কেউ নিতে পারেনি। বরঞ্চ আমি বলবো ওই বঙ্গবন্ধু বলেছেন কেউ দাবাই রাখতে পারবে না, কেউ দাবাই রাখতে পারেনি। বাংলাদেশ অস্বাভাবিক গতিতে চলে গেছে। যে বাংলাদেশ পাকিস্তানকে পরাজিত করেছিল, সেই পাকিস্তানের প্রধানমন্ত্রী স্বয়ং বলছেন বাংলাদেশের যে এই উন্নয়নের যে গতি, বাংলাদেশের যে এগিয়ে যাওয়ার যে গতি, সেটা দেখে আমরা নিজেরাই লজ্জা পাই। কারণ এই তৎকালীন পূর্ব পাকিস্তানকে পাকিস্তানই মনে করতো এটা একটা বোঝা, সেই যেটাকে বোঝা মনে করতো সেটা হচ্ছে বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়িয়েছেন, এবং তাদের কাছে একটা উদাহরণ হিসেবে দাঁড়িয়ে গেছে আজকে। শুধু তাদের কাছে আমি বললাম, বিশ্বের কাছে বাংলাদেশ একটা রোল মডেল, শেখ হাসিনা একটা রোল মডেল, নেতৃত্বের রোল মডেল, উন্নয়নের রোল মডেল, এবং বাংলাদেশ সবগুলো যুক্তি খণ্ডন করেছেন মোশাররফ হোসেনের যে কথাগুলো উনি বলেছেন। কিন্তু আমি একটি প্রশ্ন আপনাকে জানতে চাই, যেহেতু আজকের আমার বিষয়টি হচ্ছে উপজেলা নির্বাচন এবং রাজনীতির আজকাল দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত অমান্য করছে আপনার দলের শীর্ষ নেতৃত্ব, যারা এমপি বা মন্ত্রী, তাদের আত্মীয় স্বজন, এই বিষয়টিকে আমি একটু বলি। আমাদের প্রথম ধাপের যে নির্বাচনটা সেটা কিন্তু আমাদের 8 তারিখে হবে, এবং সেকেন্ড ধাপে সম্ভবত 21 তারিখ। এই যে নির্বাচনী প্রক্রিয়াটা কিন্তু শুরু হয়ে গেছে, এবং যেই বিষয়টা ঘিরে এই বিষয়টা আসছিল, যে বিষয়টা ঘিরে এবং প্রত্যেকটা গণমাধ্যমে যখন নিউজ করলো, তখন কিন্তু আমরা কঠিন একটা সিদ্ধান্তে গেলে কেউ আত্মীয় স্বজন নির্বাচন করে। এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, মনে করেন মোশাররফ ভাই রাজনীতি করেন, তার ভাই কিন্তু কোনো না কোনোভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত। মোশাররফ ভাই রাজনীতি বছর 40 বছর, তার ভাই রাজনীতি 30 বছর। এই ক্ষেত্রে তার ভাই রাজনীতি কেন করতে পারবে না? এটাও কিন্তু একটা প্রশ্ন। হ্যাঁ, পাশাপাশি আমি মনে করি তারা যেন দলকে, দেশকে কোনো ধরনের বলছে নেতিবাচক কোনো ঘটনা প্রবাহী যেন তার সংযুক্ত না থাকে, যেহেতু সে ভাই, না ওই প্রেক্ষাপটে দাঁড়িয়ে হয়েছে, সেখান থেকে কিন্তু প্রত্যাহার করে নেওয়া হয়েছে, এবং যাকে ঘিরে কিন্তু এইটা হয়েছে। বিস্তারিতভাবেই জানতে চাই, কিন্তু একটু মতামত জানতে চাই শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, আপনার কাছে। যে নির্বাচনে তৃণমূলের মাঠে বড় রাজনৈতিক একটি দল নেই, আমি বিএনপিকে ইঙ্গিত করছি, আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা জড়িত তারা দলের শীর্ষ নেতৃত্বের কাছ থেকে বিভিন্ন বার্তা পাচ্ছেন, সাধারণ সম্পাদক কিংবা দলের যিনি সভাপতি রয়েছেন তার কাছ থেকেই, সেই বার্তাও তারা অমান্য করছেন। আপনি কেমন দেখছেন তৃণমূলের রাজনীতিতে আওয়ামী লীগের দাপট ধরে রাখার চেষ্টা করছেন কিনা? ধন্যবাদ। আমার সাথে দুই আলোচককে শুভেচ্ছা। তারা দুজনেই তাদের জায়গা থেকে অনেকগুলো কথা বলেছেন।
আমি আপনি যে প্রশ্নটি করেছেন একটু পেছন থেকে শুরু করতে চাই। আমাদের এই যে স্থানীয় সরকার নির্বাচন কেবলমাত্র কতগুলো মানুষ ভোট দিল, একজন প্রার্থী বিজয়ী হলো, ইত্যাদি ইত্যাদি না। নির্বাচনের ভেতর থেকে যেমন জনগণের অভিমতের প্রতিফলন ঘটে, একই সাথে এর ভিতর থেকে স্তরগুলো, রাষ্ট্রের অনেকগুলো স্তর আছে, এগুলো ক্রমশ পোক্ত হয়। যখন এই নির্বাচনগুলো মানুষের পার্টিসিপেশনটা বাড়ে, মানুষ তার মতামতগুলো দিতে পারে, এর ভিতর থেকে রাষ্ট্রের অন্যান্য যে অর্গানগুলো, সেই অর্গানগুলো শক্তিশালী হয়। এবং আমাদের এখানে নির্বাচনটা একটা সামাজিক উৎসব শুধু না, আমাদের সব থেকে বড় সামাজিক উৎসব, সার্বজনীন উৎসব। ধর্মীয় বা অন্যান্য অনুষ্ঠানগুলো একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের মধ্যে, কিন্তু আপনি নির্বাচনকে দেখবেন সমস্ত শ্রেণী পেশার মানুষ। একেবারে আমার এখনও মনে আছে ছোটবেলায় একটা পোস্টার নেওয়ার জন্য, সাদা কালো একটা পোস্টারের জন্য আমরা পেছনে পেছনে ঘুরতাম। অর্থাৎ ওই সময়কালে একটা পোস্টার যদি আমরা হাতে পেতাম, মনে হতো যেন আমরা বিশ্ব জয় করে ফেলেছি। অর্থাৎ এই যে উৎসবে নিজেদেরকে সম্পৃক্ত করা, কিন্তু সেই উৎসবের রং ক্রমশই ফিকে হয়ে আসছে। এই ফিকে হয়ে আসার কারণটা কি? কারণটা হচ্ছে যে আমাদের এখানে যে আকাঙ্ক্ষার যে জায়গাটি, আমাদের বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে আপনি যদি বিভিন্ন দশকগুলোকে ধরে বিশ্লেষণ করেন, তাহলে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে 90-এর গণঅভ্যুত্থান। যে 90-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের একটা দীর্ঘমেয়াদী স্বপ্ন ছিল, আমাদের রাষ্ট্র ব্যবস্থা এমন হবে, আমাদের সমাজ ব্যবস্থা এমন হবে, নির্বাচন ব্যবস্থা এমন হবে। এবং সেই জায়গাটিতে বাংলাদেশের আজকে যারা পরস্পর প্রতিদ্বন্দ্বী, পরস্পর বিরোধিতা, আওয়ামী লীগ, বিএনপি, সমস্ত রাজনৈতিক দল একটা জায়গায় কিন্তু এসেছিল, এবং তাদের একই বক্তব্য ছিল, অভিন্ন বক্তব্য ছিল যে আমরা আমাদের সোসাইটিটিকে, আমাদের ভবিষ্যৎ রাজনীতিকে এই জায়গায় নিয়ে যেতে চাই। কিন্তু আজকের যে জায়গাটি আপনি দেখছেন, সেই জায়গাটা 90-এর যে অর্জন, সেই অর্জন থেকে আমরা অনেক দূর পিছিয়ে গেছি। এবং এই পিছিয়ে যাওয়ার পেছনে আমাদের 90 সালের পরের যে বড় যে দুটো রাজনৈতিক দল পারস্পরিক তাদের যে অবিশ্বাস এবং ক্ষমতাকে ধরে রাখার জন্য নানা রকমের, কেউ বেশি কেউ কম, দুই পক্ষই চেষ্টা করেছে। সেটি আপনি এই যে রাতের ভোট বলেন, সেটি বিচারপতির বয়স বাড়ানোর চেষ্টা বলেন, সেটি ওই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেওয়া বলেন, এই যে জিনিসগুলোর ভেতর থেকে যে যখন সুযোগ পেয়েছে পোক্ত করার চেষ্টা করেছে। এবারের উপজেলা নির্বাচনের কথা আপনি যেটি বলছেন, আমি দেখছি এবারের উপজেলা নির্বাচনে সরকারি দল একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেটি কি? এই দুইজনের আলোচনার মধ্য দিয়ে আসলো যে মন্ত্রী এমপির ভাই ইত্যাদি ইলেকশনে যেতে পারবে না। আমি মনে করি যে এটি একটা সংবিধান পরিপন্থী সিদ্ধান্ত। আপনি কেউকে বলে দিতে পারেন না বাংলাদেশের বয়স্ক যে কেউ ভোটার তালিকায় নাম থাকলে তিনি যেতে পারবেন। আপনি এটি কেন করছেন? আপনি এই কাজটি করছেন, আপনি মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলছেন। মন্ত্রীদের খবরদারি আপনি বন্ধ করতে পারছেন না, এমপিদের খবরদারি আপনি যখন বন্ধ করতে পারছেন না, তখন আপনার সিদ্ধান্ত নিতে হচ্ছে এমপির ভাই নির্বাচন করতে পারবে না। তার মানে কি যে এই এমপি কি খবরদারি করা বন্ধ করবে? মোটেই না। এর ভেতর থেকে এবারের নির্বাচনে আরেকটা সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? আমাদের ইলেকশন কমিশন একটা সর্বনাশার সিদ্ধান্ত নিয়েছে। কেমন? এই নির্বাচনের ভেতর থেকে আপনি জানেন যে বাংলাদেশের সমস্ত জায়গায় স্থানীয় সরকার নির্বাচনের যে উৎসবের যে আমেজ, আপনার গ্রামের একজন হাই স্কুলের প্রবীণ শিক্ষক, তিনি অনেক দিন ধরে শিক্ষকতা করেছেন, গ্রামের লোকজন ধরে তাকে মানে প্রার্থী করে দেয়। এবার কি হলো? 10,000 টাকা জামানত, সেটি আপনি 1 লক্ষ টাকা করে ফেললেন। স্থানীয় উপজেলা নির্বাচনের ভাইস চেয়ারম্যান 5,000 টাকার জামানত, আপনি সেটা 75,000 টাকা করে ফেললেন। তার মানে হলো আপনি প্রথমত যে গরিব মানুষ বা এই ধরনের সামাজিক দায়িত্ব যারা পালন করতে চান, তাদেরকে আপনি নির্বাচন প্রক্রিয়া থেকে বাইরে রাখতে চাইলেন। দ্বিতীয় জায়গাটা কি? আগে ছিল 8% কাস্টিং ভোটের যদি আপনি পান তাহলে আপনার জামানত রক্ষা হবে, আপনি সেটাকে করে ফেললেন 15%। তার মানে হচ্ছে আপনি এই যে টাকাটা বাড়ালেন, জামানতের টাকা, এই জামানতের টাকা যাতে আপনার তহবিলে থাকে, ফেরত দিতে না হয়। আপনি জানেন যে জামানত 8% ভোট পেলে জামানতের টাকাটা প্রার্থীকে ফেরত দেওয়ার অপশন ছিল, আপনি সেটিকে 15% করে দিলেন। কেন? আপনি এই প্রার্থীদের টাকাটা নিজের পকেটে ঢুকাতে চান। একটা ইলেকশন কমিশন ব্যবসা করতে পারে না। আমি মনে করছি এটি সম্পূর্ণ এক ধরনের ব্যবসা। আবারও একটু যেতে চাই ABM মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি, আপনার কাছে আমার ঘুরে ফিরে যে প্রশ্নটা বারবারই করতেছে, তৃণমূলের বিএনপি নেতাকর্মীরা আসলে এখন কেমন আছে? বড় একটি নির্বাচন গেল, জাতীয় সংসদ নির্বাচন, যারা দলের ত্যাগী, একদম তৃণমূলের কমিটি ঘিরে আপনার দলের পক্ষ থেকে বিভিন্ন অভিযোগ গণমাধ্যমে উঠে এসে যে টাকার বিনিময়ে আপনার মতো ঐতিহ্যবাহী একটি দলের নেতাকর্মী যারা ত্যাগী তাদেরকে বঞ্চিত করা হয়।
এবং সেই বঞ্চনার শিকার হয়ে এখন আপনার দলের হাইকমান্ডের সিদ্ধান্ত না মেনে এরকম নির্বাচনে দলের তৃণমূলের কর্মীরা যাচ্ছে কিনা, অন্যদিকে দলের পক্ষ থেকেও ত্যাগী নেতাদের বহিষ্কার করা হচ্ছে কিনা? না, আপনি একটা লক্ষ্য করবেন, আপনি যদি একটা সংগঠন করেন, আপনি যদি দল করেন, অবশ্যই দলের একটা গঠনতন্ত্র আছে, আপনাকে সেটাকে মানতে হবে। আর আপনি যদি একটা দলের গঠনতন্ত্র আপনি না মানতে পারেন, তাহলে আপনি নির্বাচিত হয়ে অথবা নেতা হয়ে জনগণকে আপনি কি খেদমতটা করবেন? আপনার এটা একটা নৈতিকতার ব্যাপার, একটা আদর্শের ব্যাপার, একটা কমিটমেন্টের ব্যাপার। আপনি যদি আপনার দলের সাথে কমিটমেন্ট রক্ষা করতে না পারেন, তাহলে আপনি জনগণের সাথে আপনি কি আচরণটা করবেন এদের সহজে বোঝা যায়। আমরা বিএনপি কি বলেছি? আমরা সুনির্দিষ্টভাবে বলেছি যে এই সরকারের অধীনে অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। এই সরকার তাদের মনোনীত যাকে দরকার তাকে নির্বাচিত করে জনগণ। আমি আপনাকে একটা উদাহরণ দেই, আপনি একটু লক্ষ্য করলে আপনি শুনতে পারবেন, একটু খেয়াল করলে আপনি একটু চিন্তা করেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। একটু আমি যদি নভেম্বর ডিসেম্বর মাসটা একটু আপনি তাকান, ঢাকা কোর্ট, আমরা জানি যে কোর্ট সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলে, রাত্র 8টা 9টা 10টা কোর্ট চালিয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার সাক্ষী নেওয়া হলো। নির্বাচনের আগে 2100 লোককে সাজা দেওয়া হলো। তা আমরা যেই কথাটি বলেছি যে এই সরকার আজকে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, প্রশাসনকে নগ্ন দলীয়করণ করেছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে আজকে অকার্যকর করে তুলেছে। বিচার বিভাগ তো সাংবিধানিক প্রতিষ্ঠান, নিরপেক্ষ প্রতিষ্ঠান, সেই বিচার বিভাগ আজকে তাদের অঙ্গলি নেতারা চলে, বিএনপি নেতাদেরকে সাজা দেওয়া দিয়ে দিচ্ছে। তো এই নির্বাচন, আপনি যে কথাটি বলেন, এই নির্বাচনে যদি আমরা স্থানীয় সরকার নির্বাচনে যেতাম, গ্রামগঞ্জে কি হতো আপনি একটু খোঁজ নিয়ে দেখেন। প্রত্যেকটি আপনার ইউনিয়ন, উপজেলা, থানায় কত শত শত মামলা আমাদের নেতাকর্মীদের নামে। এখানে মাহমুদ সালাউদ্দিন চৌধুরীরা আছে, তারা আমাদের বিরুদ্ধে একটা বিরাট অভিযোগ উত্থাপন করে যে বিএনপি যখন 2001 থেকে 6 পর্যন্ত ক্ষমতায় ছিল, আমরা নাকি ওনাদের লক্ষ লক্ষ কোটি কোটি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছি, রাজনৈতিক হয়রানি মামলা দিয়েছি। ওনারা যখন 2008-এ ক্ষমতায় আসলেন, ওনারা বললেন যে এই মামলা তো রাখা যায় না, এটা তো রাজনৈতিক মামলা। ওনারা তৎকালীন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, মনে আছে আপনার, তার নেতৃত্বে একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিটি করলেন, 31টি সভা করলেন, সারা বাংলাদেশে থানা পুলিশ ফাঁড়ি তন্ন তন্ন করে খুঁজে লিখলেন, দেখলেন যে আওয়ামী লীগের নেতাদের নামে 7131টি মামলা, একাদেশে সব প্রত্যাহার করে নিলেন। যদিও সেখানে আমরা পরে দেখেছি পারিবারিক দ্বন্দ্ব, খুনের মামলা, এদেরকেও প্রত্যাহার করা হয়েছে। তা আপনি একটু এটা হাইপোথেটিক্যালি একটু চিন্তা করেন তো, যে আওয়ামী লীগ 5 বছর আগে ধরে নিলাম বিএনপি খুব খারাপ গভর্নমেন্ট, ইজ দ্য ভেরি একেবারে জুলুমবাজ গভর্নমেন্ট, তারা দিয়েছে 7131টি মামলা। আপনি 15 বছরে 60 লক্ষ মামলা দিয়েছেন, একটু পার্সেন্টেজ করেন, কত নির্যাতনের মাত্রা, কত নিষ্ঠুরতার মাত্রা, কত একটা দলকে নিচ্ছিন্ন করে দেওয়ার প্রক্রিয়াটা কত, একটু দেখেন। আজকে ওনারা দেখেন, ওনারা আজকে প্রায় কিছু কিছু অভিযোগ করে আমাদের বিরুদ্ধে যে বিএনপির আমলে ওই নেতা খুন হয়েছে, এই নেতা খুন হয়েছে, এই নেতারা বিচার, মানে বিএনপি খুন করেছে। আরে ভাই, তুমি তো 15 বছর ক্ষমতায়, তুমি কিবরিয়া হত্যাকাণ্ড, এসএম কিবরিয়া হত্যার বিচার হয়েছে? হয় নাই, কারণ ওনারা ভালো করে জানে এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত। আপনি খুলনা ইমাম সাহেব খুন হয়েছে, বিচার হয়েছে? হয় নাই। অর্থাৎ অন্য ঘটনাগুলি বিএনপির উপর দায় দায়িত্ব চাপিয়ে আজকে রাজনৈতিক তারা ফয়দা নিতে চায়, অথচ তারা কিন্তু কোনো কাজ করেনি। তো সুতরাং আমরা একটা কথা বলি যে আপনি টোটাল, আপনি যে কথাটা বলছেন, তৃণমূলের কোনো হতাশা নেই। হ্যাঁ, আজকে বিএনপির মতো একটা বিশাল রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের থেকে 20 জন, এবং তাও আপনি দেখবেন যেই নেতারা ইলেকশনে দাঁড়িয়েছে তারা ম্যাক্সিমামই সাবেক। এখন আওয়ামী লীগকে একটা কথাও কি জানেন, এইটাও আওয়ামী লীগের একটা প্রোপাগান্ডা, কারণ বাংলাদেশের না, কিন্তু এমন কি মনে হয় না যে তৃণমূলে আপনারা যে দাবিগুলো জানাতে পারতেন, রাজপথে যে দাবি নিয়ে আপনারা সোচ্চার, সেই দাবিতে জনগণকে সম্পৃক্ত করার একটি বড় সুযোগ হারালেন? আপনি কি জনগণ কি আমাদের সাথে নেই? একটা উদাহরণ দিই আপনাকে, আমি বেশি আপনার দ্বাদশ সংসদ নির্বাচন দেখেন না, আমি তো একটু দেখি, আমি জানি না আপনি ওই দিন মাঠে ছিলেন কিনা। 7ই জানুয়ারি আমি একেবারে অবশ্যই মাঠে ছিলেন না, একেবারে যদি নির্মোহভাবে আপনি বলবেন কিনা আমি জানি না, তবে আপনাকে বিব্রতকর করতেও চাই না। আমি একটা বলি, আপনি এই যে বিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ, সিএসসি ভোট দিতে গেলেন না ওখানে, মানে হাবিবুল্লাহ বাহার কলেজে, আপনার নিচ্ছে মানে আপনি ছিলেন কিনা আমি জানি না। অবশ্যই ওনাকে আপনারা জিজ্ঞেস করলেন কেমন দেখলেন নির্বাচন, উনি কয়েকটা কেন্দ্রে ঘুরে এসে ওখানে ভোট দিতে আসলে 8:30টার দিকে। উনি বললেন আমি সব কেন্দ্রে গিয়েছি, কোথাও নৌকা ছাড়া কারো এজেন্ট পাইনি। এটা সিএসির বক্তব্য, আমার বক্তব্য না। তাইলে কি এটাকে আপনি ইলেকশন বলবেন?
যে আওয়ামী লীগ ছাড়া কারো কোনো অন্য প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কোথাও এজেন্ট নাই। এক, উনি 10টা 11টা 12টা পর্যন্ত আমি দেখেছি কোথাও ভোট কেন্দ্রে ভোট আছে 3000, কাস্ট হয়েছে 17টা। আমার স্পষ্ট মনে আছে যে হাবিবুল্লাহ বার কলেজে ওই যে 2 ঘন্টা পর পর বুলেটিন দিয়েছে নির্বাচন কমিশন। না, কিন্তু সিএসি মহোদয় তো 28% ভোট কাস্টিং এর কথা বলে আরো 2 ঘন্টা পরে 40%-এর কথাও বলেছে, সে তথ্য গণমাধ্যমে প্রচার করা হয়েছে। কিন্তু আমি বলতে চাই ফাঁকা মাঠে গোল দিতে দিয়েছে না, আমি একটু কথা বলি। এই যে ফাঁকা মাঠে কথা বলছেন না, আমি যে আগের বক্তব্য বলেছি, মাহমুদ সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছে আমরা কি গদ বাঁধা কথা বলি। আমি এখনো মিডিয়াগুলো, আপনি আর্কাইভ আছেন আপনার টিভির, আপনি দেখেন 2টার পর থেকে কোথাও ভোট কেন্দ্রে ভোট দেখা, আপনারাই প্রচার করছেন, লাইভে বলছেন আমি এই কেন্দ্রে দাঁড়িয়ে আছি, কোনো ভোট দেখাচ্ছে না, নির্বাচন কর্মকর্তারা খোঁজ গল্প করছে, আনসার বিডবি গাছের নিচে বসে আছে, এই ধরনের বক্তব্য। তো যেখানে ধরে নিলাম নির্বাচন কমিশন বলছে 2টার দিকে বলছে, 2 ঘন্টা পর পর যে 28%, যেখানে কোনো ভোটারই নাই, তো 2 ঘন্টাতে 41% কিভাবে হয়? আপনি নির্বাহভাবে বলেন সম্ভব না। অর্থাৎ এগুলি টোটালি ম্যানিপুলেট করা। এক, তারপরে নির্বাচন কমিশন কি বলেছে, আমি তো এখনো টিভিতে আমার উনি বলছে যে 28% ভোট কাস্ট হয়েছে, পাশ থেকে আরেক কর্মকর্তা বলছে স্যার এটা 41 বলেন স্যার, 41। কিছুক্ষণ আগে এবিএম মোশাররফ হোসেন বলছিলেন যে 90-এর অর্জন থেকে আমরা রাজনীতিতে পিছিয়ে যাচ্ছি। আরও বিস্তারিতভাবে তিনি ভোটের রাজনীতির কথা বলছেন ভোটাধিকার দেশ থেকে উঠে গেছে, সেই কারণে এই বড় দলটি যেমন জাতীয় নির্বাচনে অংশ নেয়নি, স্থানীয় নির্বাচনেও অনেকটাই ফাঁকা মাঠ করে দিয়েছেন। আপনারা ক্ষমতাসীন দল, এই উত্তরগুলো আসলে আপনার কাছ থেকেই জানতে চাই, আপনাকে সুযোগ করে দিতে চাই। ধন্যবাদ। আমি একটা করে জবাব দিচ্ছি। প্রথমত তিনি বলেছেন যে মানে কোর্টের যে বিষয়টা, মানে সন্ধ্যার পরে কোর্ট চালিয়ে বিএনপি নেতাকর্মীদেরকে পানিশমেন্ট দেওয়া হয়েছে। শুধু আমি একটা কথা বলি, মানে কোর্টে তো আপনি স্পেশাল কোর্ট সবসময় বসানো যায়, রাষ্ট্র যদি প্রয়োজন মনে করে বসিয়েছেন, এখন কে অপরাধীর কোর্ট প্রমাণ করবে, আমি ওই লেনে আর গেলাম না। পাশাপাশি তিনি আরেকটা বলেছেন নির্বাচনী ব্যবস্থাকে আমরা ধ্বংস করে দিয়েছি, বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছি। প্রধান বিচারপতির দরজায়, মানে শব্দটা উচ্চারণ করতে খারাপ লাগছে, বিএনপি নানা ধরনের কায়দায় সেখানে হামলা করেছে এবং সমস্ত পত্রপত্রিকা এসেছে, এমনকি লাথি পর্যন্ত দিয়েছে। এই শব্দগুলো উচ্চারণ করতে আমার খুবই খারাপ লাগে, এই শব্দটা উচ্চারণ করলাম। এরকম ঘটনা বিএনপির আমলে ঘটেছে, এভাবে আমরা দেখেছি। পাশাপাশি নির্বাচনী ব্যবস্থা যদি বলি, 90-এ যখন বিএনপি 91 সনে ক্ষমতায় আসলো, তারা তো মনে করেছিল পৃথিবীতে মনে হয় আর কোনোদিনই সূর্যের অস্ত যাবে না, এমন প্রক্রিয়া শুরু করলো নানা কায়দায়, প্রশাসন থেকে শুরু করে সব জায়গায়। সেই জবাব দেওয়ার জন্য কিন্তু আমরা সেদিন রাজপথে ছিলাম, আমরা আদায় করে এনেছি। আমাদের একটাই স্লোগান ছিল, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আচ্ছা, গেল 2001 সন থেকে 2006 সন পর্যন্ত আমরা ক্ষমতায় ছিলাম, বিএনপি ক্ষমতায় ছিল। বিএনপি আবারও শুরু করলো নানা প্রক্রিয়ায়। ওই তাদের একজন আইনমন্ত্রী ছিলেন, খুবই দুষ্টবুদ্ধির লোক, ভদ্রলোক, মারা গেছেন। তারপরও আমাদের বলতে হয় তিনি নানা ধরনের কারসাজি করতেন, কীভাবে চিরতরে কিন্তু বিএনপির ক্ষমতায় রাখা যায়। তারা সেদিন স্বপ্ন দেখেছিল এবং প্রথম আলোর মতো পত্রিকা সেদিন পত্রিকা হেডলাইন দিয়েছিল সরকার কিভাবে চলছে সরকার জানে না। দ্বৈত সরকার, হাওয়া ভবন চালাচ্ছে নাকি প্রধানমন্ত্রীর কার্যালয় জানাচ্ছে, কেউ জানতো না। হাওয়া ভবনই কিন্তু ছিল আর একটা সরকার সেখানে, এভাবেই শুরু করছিল। আর নির্যাতন নিষ্ঠুরতার কথা বলি, আমি যদি বলি 21শে অগাস্টের ভয়াবহ গ্রেনেড হামলা, এটার মতো নিষ্ঠুর, এটার মতো নির্মমতা আর কিছুই তো হতে পারে না। একজন নেত্রী এবং তার দলকে শেষ করে দিতে হবে। আমরা যদি বলি, ওই বিএনপি কিন্তু মাঝে মাঝে স্লোগান দিত 75-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। তারা সেদিন 75-এর হাতিয়ারকে গর্জে উঠিয়েছেন, জনগণ থামিয়ে দিয়েছে। এবং আমি তো অবশ্যই সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা, সেদিন বঙ্গবন্ধু কন্যা বেঁচে গেছেন। সেদিন যদি গ্রেনেড, শুধু ট্রাকের নিচে গ্রেনেডটা ফুটতো, আজকে বাংলাদেশের ইতিহাস অন্যরকম হতো, আরেকটা পৃথিবীর ইতিহাসে আরেকটা অন্যরকম একটা দিন হতো। এবং তাও আমাদের 24 জন মানুষ প্রাণ হারিয়েছেন, শুধু একই টাইমে একই জায়গায় 24 জন মানুষ প্রাণ হারিয়েছেন। আপনারা দেখেন এইভাবে কিন্তু একটা দলকে শেষ করার চেষ্টা করেছে। এই অর্ডারগুলো কোত্থেকে আসতো? হাওয়া ভবনের কর্ণধারকে বেগম জিয়ার জ্যেষ্ঠ পুত্র, তিনিই চালাতেন সব কিছু। এবং বেগম জিয়াকে যখন এই বিষয়গুলোকে জানতে চাওয়া হলো, তখন তোমরা চুপ করো, এগুলো আমরাই দেখব। এই চুপ করো রাজনীতি করেই একটা দেশকে সর্বনাশ করে দিয়েছিল। এবং শুধু সেখানেই তো থেমে থাকেনি, মোশাররফ উচ্চারণও করেছেন, সারা বাংলাদেশে শুধু গ্রেনেড, আওয়ামী লীগ যেখানে গিয়েছে গ্রেনেড। আমি ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী, আমি পিরোজপুর ছাত্রলীগের সম্মেলনে গিয়েছি, হঠাৎ করে দেখলাম পুলিশ আমাদেরকে ঘেরাও করেছে। আমরা তো জানি, কারণ আমি এত বড় নেতা না যে আমরা পুলিশ ঘেরাও করে নিয়ে যাবে। পরে শুনলাম বাংলাদেশের 560টা জায়গায় কিন্তু বোমা বিস্ফোরিত হয়েছে,
অচিরে আমাদেরকে ঢাকায় ফিরে যেতে হবে। এই যে আমাদের সম্মেলন, এটা অবশ্যই সংক্ষিপ্ত করতে হবে। আমরা 4টার আগে সম্মেলন শেষ করে আমরা বরিশাল শহরে এসে কোনো মতে ঢাকায় চলে এসেছি। এই ছিল বাংলাদেশের ভয়াবহ চিত্র। আর ভোটের ব্যবস্থার কথা বলি, জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসলেন, তিনি তো এক হানা ভোট করেছিলেন। ওই হানা ভোট সম্পর্কে প্রচলিত আছে, প্রতি মিনিটে নাকি 99টা ভোট দেওয়া হয়েছিল। কারণ ওখানে হাঁয়ের বাক্সে এত ভোট পড়েছেন, নাঁয়ের বাক্স আর খুঁজে পাওয়া যায়নি। আর বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা, নির্বাচন, এগুলো মানুষ এখন জানতে পারে। এমন এক সময় ছিল বাংলাদেশের মানুষ নির্বাচন কি, ভোট কোথায় হচ্ছে কিচ্ছু জানতো না। শুধুমাত্র বিটিভি একটা চ্যানেল ছিল, ওইটার মাধ্যমে ডিক্টেয়ার দেওয়া হতো যে এত ভোট পেয়েছেন, এত আসন তার দখলে, তিনি এখন বাংলাদেশের রাজা, তিনি মহারাজা, তিনি প্রভু, তিনি সব। এভাবে কিন্তু বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা চলেছে। আজকে বাংলাদেশের মানুষকে ভোট এবং ভাতের অধিকার ফিরিয়ে দেয়া। বঙ্গবন্ধু কোনো দেশে এসে একটা কথা বলেছেন, আমি বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটাবো বঙ্গবন্ধুর মতো করে, এবং আমি বাংলাদেশের মানুষের ভোট এবং ভাতের অধিকার ফিরিয়ে দিব। এবং ভোট এবং ভাতের অধিকার বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে এনেছেন বঙ্গবন্ধু কন্যা। তিনি বলেছেন নির্বাচনের দিনের যে চিত্র তিনি তুলে ধরেছেন, সেই চিত্রের আমি একটু কথা বলি। এটা কিন্তু আমরা অনেকবার বলেছি অনেক জায়গায়। আরব বসন্তের পরে যখন মিশরে ভোট হয়েছিল, তখন 28% মানুষ ভোট সেন্টারে গিয়েছিল। কিন্তু মিশর সহ সমস্ত আরব বিশ্ব এমনভাবে জেগে উঠেছে, মনে হয়েছিল ঘরে কোনো মানুষ থাকবে না, শুধুমাত্র ব্যালট বক্সে গিয়ে তারা কিন্তু জবাব দিয়ে দিবে। এবং আমার কথা হলো 28% আর 42%-এর যে ভোটের যে বিষয়টা এসেছেন, তার মানে ওই নয় যে বাংলাদেশের মানুষ এই সরকারকে চায় না। আর একটা কথা মনে রাখতে হবে, কোনো সরকার জনগণের সমর্থন ছাড়া কখনোই টিকে থাকতে পারে না। এটা যদি জনগণ সমর্থন করে, তারপরে যে কোনো সরকার টিকে থাকতে পারবে। আমি যদি বলি জনগণ অবশ্যই স্বস্তিতে আছে, কোথাও কোথাও কিছু দুর্যোগ, কিছু ধরনের অসুবিধা সৃষ্টি হচ্ছে, তার মানে এই নয় যে সমস্ত মানুষ এগুলোর মধ্যে শিকার হচ্ছে। আজকে যেমন যদি বলি আমাদের যে আবহাওয়ার যে একটা দুর্যোগ চলছে, এই দুর্যোগের অবশ্যই একটা মানুষের কষ্ট হচ্ছে, তার মানে এই নয় যে মানুষ একদম সরকারের পতনের জন্য উঠে পড়ে লেগেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির একটা বিষয় সবসময় কিন্তু আছে বাজারে, এটা অস্বীকার করবো না আমরা। দ্রব্যমূল্যের কিন্তু একদম অস্থিতিশীলতা আছে। সরকার চেষ্টা করছে, জনগণকে আশ্বস্ত, এই সরকার জনগণের পাশে আছে, জনগণ এতটুকু বিশ্বাস করে এই সরকারের পক্ষেই সম্ভব সব কিছু। যার কারণে আজকে টানা 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় আছেন এবং বাংলাদেশকে, পৃথিবীকে দেখিয়ে দিয়েছে কিভাবে একটা সরকার থাকতে হয় এবং একটা সরকার কিভাবে জনগণের পাশে থেকে জনগণের সেবা করতে। আর একটা কথা বলেছেন মোশাররফ ভাই, নৌকার এজেন্ট কোথাও পাওয়া যায়নি। আচ্ছা, নৌকার এজেন্টই ছিল, আর কোনো দলের এজেন্ট ছিল না। তাহলে 62 জন, না আমি বলি ঠিক আছে, আমি বিশ্বাস করলাম সেটা। 62 জন আওয়ামী লীগ নেতা কোন কীভাবে পরাজিত হয়? পরাজিত কে হয়েছেন? শাহীন চাকলাদার, যশোর জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট। পরাজিত কে হয়েছেন? আমি যদি বলি এই মাহবুব ভাই, আমাদের এই সিভিল এভিয়েশন মন্ত্রী ছিলেন, উনি খুব সজ্জন একজন ব্যক্তি, উনি ব্যারিস্টার সুমনের কাছে পরাজিত হয়েছেন। এবং শাহীন ভাই পরাজিত হয়েছেন 28 বছরের একটা টকবকে যুবক, যে যুবকের কাছে শুধু জনগণের পাশে থাকা, জনগণের জন্য কাজ করা, এবং সে যুব নেতা। সেই জনগণ তাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে। এবং সংসদে প্রথম যে শপথ গ্রহণের জন্য যাচ্ছিলেন, সে সিএনজি নিয়ে গিয়েছেন, সিএনজি থামিয়ে দিয়েছিলেন সিকিউরিটি। তিনি বলেছেন আমি নির্বাচিত এমপি, আমি শপথের জন্য যাচ্ছি। বাংলাদেশে কিন্তু এরকম চিত্র মানুষ দেখেছে। যদি সব নৌকার এজেন্ট হতো, নিশ্চয়ই যশোরে কিন্তু আজিজের মতো একজন ছেলে পাশ করে আসতো না। যদি বাংলাদেশের সব কিছু করতো, মাননীয় প্রধানমন্ত্রীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন আব্দুস সুবহান গোলাপ সাহেব, তিনিও পরাজিত হয়েছেন আমাদের আরেকজন নেত্রীর হাতে। নিশ্চয়ই আবারও হয়তো আপনাকে একটু সুযোগ দেওয়ার সময় হবে, আমার কাছে সময় কম। আবারও একটু যেতে চাই শরীফুজ্জামান শরীফ আপনার কাছে, যে আপনি বলছিলেন যে নির্বাচন কমিশন যে নির্বাচন পরিচালনা করছে, তাতেই এক ধরনের আপনি ফাঁকি দেখছেন। যে কোনো মূল্যে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার কথা বলেছেন সিএসি। তিনি বলছেন এই নির্বাচন যদি গণতান্ত্রিক পন্থা ক্ষুণ্ণ হবে যদি এটি সুষ্ঠু না হয়। এই নির্বাচন, মাঠ পর্যায়ের নির্বাচন সুষ্ঠু হবার কোনো বিষয় আছে কিনা? ধন্যবাদ। আপনি একটু সময়ের দিকে খেয়াল রাখেন। আমার এর আগের যে অংশটা আমি বলেছিলাম যে ইলেকশন কমিশনে যে জামানতের টাকা বাড়িয়েছে, দ্বিতীয়ত আমরা অনেক দিন ধরে বলে আসছিলাম যে নির্বাচনে টাকার খেলা, নির্বাচনে আঞ্চলিকতা এবং সাম্প্রদায়িক প্রচারণাটা বন্ধ করতে হবে। কিন্তু এবার ইলেকশনে দেখা গেল যে 2008 সালের যে শামসুল হুদা নির্বাচন কমিশনের যে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল প্রচারণার ক্ষেত্রে, আপনি কালার পোস্টার ব্যবহার করতে পারবেন না, কিন্তু সেই কালার পোস্টারটা এবার আবার ফেরত আনা হয়েছে। এবং এর ভেতর থেকে একদিকে ব্যয়ের জায়গাটা বাড়ানো, দ্বিতীয়ত হচ্ছে যে প্রচারণার ক্ষেত্রে এই যে পরিবর্তনটা, এর ভেতর থেকে ইলেকশনকে, আমাদের যে দীর্ঘ আকাঙ্ক্ষা ইলেকশনের খরচটা কমিয়ে এনে এবং এটিকে একটা অর্থবহ নির্বাচনের দিকে, সেই জায়গাটা একটা সর্বনাশ করা হয়েছে। নির্বাচনটায় যারা গাজীপুর, আমাদের পার্শ্ববর্তী এলাকা, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী যেখানে সংসদ সদস্য, তার বাবাও প্রতিমন্ত্রী ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন, সেখানে তার ভাই উপজেলা নির্বাচন করছেন
এবং তাকে এই পর্যন্ত সম্ভবত 3 বার বা 4 বার শোকজ করা হয়েছে এবং সর্বশেষ 40,000 টাকা তাকে জরিমানা করা হয়েছে। কেন? তিনি ইলেকশন যে আচরণবিধি সে আচরণবিধি ভঙ্গ করছেন। অর্থাৎ একজন বোন, বড় বোন যেখানে মন্ত্রী, তার ভাই আবার উপজেলা চেয়ারম্যান হওয়ার জন্য এতটা মরিয়া কেন? জনগণের সেবা করার জন্য? মোটেই না। আমরা সালাউদ্দিন যে কথাটি বলেছেন চমৎকার, যে একজন নতুন সংসদ সদস্য সিএনজিতে করে পার্লামেন্টে এসেছে, এটি কি প্রথম ঘটনা? না। মনোরঞ্জনশীল গোপাল, আমি মনে করিয়ে দিই, দিনাজপুরের এমপি, তিনিও প্রথমবার পার্লামেন্টে এসেছিলেন সিএনজিতে করে। এবং গত নির্বাচনে যে ওই যে হলফনামায় সেখানে দেখা গেছে তার প্রায় কোটি টাকার বেশির দামের একটা গাড়ির মালিক তিনি। অর্থাৎ এই যে চেয়ারম্যান, এই যে এমপি, এটি কেবলমাত্র জনগণের সেবা করার জন্য না। এখন বাংলাদেশের সবথেকে লাভজনক ব্যবসা হচ্ছে রাজনীতি ব্যবসা। আপনি 1 কোটি টাকা, 2 কোটি, 50 কোটি টাকা খরচ করে একটা বড় ইন্ডাস্ট্রি করলেন, এর ভেতর থেকে 1 বছরে আপনার যে ফিডব্যাকটা আসবে, আপনি যদি 10 কোটি 20 কোটি টাকা খরচ করে একজন মেয়র হতে পারেন, একজন এমপি হতে পারেন, আপনার সেখান থেকে ফিডব্যাক আসবে অনেক বেশি। এবং সেই কারণে যে নেতাটি বলে যে নেত্রীর জন্য জীবন উৎসর্গ করতে পারি, অমুক নেতার জন্য জীবন উৎসর্গ করতে পারি, সেই নেতা কেন নেত্রীর নির্দেশ মানে না? সেই নেতা কেন দলের সিদ্ধান্ত মানে না? কারণ তিনি জানেন যে কোনোভাবে যদি আমি কায়দা কারণ করে যদি আমি উপজেলা চেয়ারম্যান হতে পারি, আমি যদি এমপি হতে পারি, তাহলে 1 বছর 2 বছরের মধ্যে আমি আলাউদ্দিনের আশ্চর্য চেরাকের মতো আমি আমার জীবনকে, এবং 5 বছরের মধ্যে আমার সম্পদকে 535 গুণ বেশি বাড়াতে পারবো। মনে আছে সিরাজগঞ্জ সদরের যিনি এখন এমপি, তিনি 5 বছর আগে যে সম্পদের হিসাব দিয়েছিলেন এবং গত নির্বাচনের আগে তিনি যে হলফনামায় যে সম্পদের হিসাব দিয়েছেন, তার পার্থক্য হচ্ছে 345 গুণ তার সম্পদ বেড়েছে। এবং সেই কারণে তারা একেবারে অস্থির হয়ে যান এই জায়গাগুলোতে। আমি খুব কথা বাড়াবো না, আমি শেষ করবো এই জায়গাটায়। এর ভেতর থেকে এর একটা ইম্প্যাক্ট আছে। এই যে ভোটকে নিয়ে, ভোট থেকে মানুষকে দূরে থাকার ফলে এর একটা ইম্প্যাক্ট আছে। সকালবেলা আপনি সোশ্যাল মিডিয়া খুলে দেখবেন 20 টাকায় বাকি না দেওয়ার কারণে একজন আরেকজনকে পিটিয়ে মেরে ফেলেছে। বাবা সন্তানকে পিটিয়ে মারছে, সন্তান বাবাকে পিটিয়ে মারছে। সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে মানুষের মধ্যে যে উগ্রতা, মানুষের মধ্যে যে রুক্ষতা, এই যে রাষ্ট্র থেকে জনগণ যখন ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং জনগণ যখন দেখে যে রাষ্ট্রের কাছে আমার কোনো দাম নাই, নাগরিক হিসাবে আমার কোনো মূল্য নাই, এবং নাগরিক হিসাবে রাষ্ট্রের যে সমস্ত জায়গাগুলো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমার ভূমিকা রাখার সুযোগ ছিল, সেগুলো যখন ক্রমশই সংকুচিত হয়ে যায়, তখন কি ঘটে? ফরিদপুরের নিষ্ঠুর ঘটনাটির কথা আপনার মনে আছে? 2 জন শ্রমিককে, আপন 2 ভাই, তাদেরকে কিভাবে পিটিয়ে মেরে ফেলা, এবং সেই ঘটনার দীর্ঘদিন অতিক্রান্ত হওয়ার পরেও এখন পর্যন্ত মন্দিরের ঘটনাটি আমি বলছি, একজন আসামিও গ্রেপ্তার হয়নি। লালনকে নিয়ে 2 লাইন লেখার কারণে সোশ্যাল মিডিয়ায় আপনি সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ একদিকে নাগরিকদের মধ্যে যেমনি ভাবে রাষ্ট্রের সাথে বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে, নাগরিক যখন অনুভব করছে যে এই রাষ্ট্রের কাছে আমার কোনো দাম নেই, আমার কোনো গুরুত্ব নেই, সে একদিকে যেমন তার মধ্যে হতাশা এবং তার মধ্যে এই ধরনের যে উগ্রতার জন্ম দিচ্ছে, আবার রাষ্ট্র তার যে দায়িত্বগুলো আছে, তার বিভিন্ন অর্গানগুলোকে এমনভাবে পরিচালিত করছে। একজন ওসি জাস্ট আপনি গিয়ে আপনার বিরুদ্ধে কমপ্লেন করলাম যে আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন উনি, আপনার দেখা টাকার দরকার নেই, আপনি সঙ্গে সঙ্গে ধরে নিয়ে আমাকে জেলে দিয়ে দিচ্ছেন। অর্থাৎ রাষ্ট্রের যে অর্গানগুলো, এই অর্গানগুলো এখন এই ধরনের সহিংসতা, এই ধরনের উগ্রতার সাথে নিজেকে সম্পৃক্ত করছে, এবং এর ভেতর থেকে তাদেরকে যে জবাবদিহিতার জায়গায় আনা, যে ওসি এই ছেলেটিকে গ্রেপ্তার করলো, সেই ওসিকে কি এখন পর্যন্ত জিজ্ঞেস করা হয়েছে? আমি ওই জায়গাটায় আবার আসছি যে 2 ভাইকে ফরিদপুরের পিটিয়ে মেরে ফেলা, এখন পর্যন্ত আমাদের দেশের পুলিশ কি পারে না? সে সিদ্ধান্ত নিচ্ছে। গতকালকে আমি দেখলাম ঢাকায় রাত 11টার পরে কোনো চায়ের দোকান খোলা রাখা যাবে না। কেন? চায়ের দোকানগুলোকে এই শহরের আইন শৃঙ্খলা নষ্ট করার জন্য কোনো ভূমিকা রাখে? নো। আপনি এই তীব্র গরমের মধ্যে 11টার পরে মানুষ একটু বাইরে বের হচ্ছে, একটু বাতাসের মধ্যে ঘুরছে, বিদ্যুতের সংকট বিভিন্ন জায়গায়। আপনি যেখানে আপনার শক্তিটা আছে, সেই শক্তিটা আপনি প্রয়োগ করছেন। এবং অন্য যে বেসিক যে সমস্যাগুলো, আমাদের ব্যাংক ব্যবস্থা আপনি দেখছেন, ব্যাংকগুলো চলতে পারছে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, কাঁধে ভর করে আপনাকে চালাতে হচ্ছে। এবিএম মোশাররফ হোসেন, আপনার কাছেও একটু এই মুহূর্তে যেতে, যে একদম শেষ পর্যায়ে, যেহেতু বলছেন যে এই নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে না এবং আপনার দলও নেই, কিন্তু এই নির্বাচনে তো আসলে সরকার পরিবর্তন হয় না, এটি তৃণমূলের একটা নির্বাচন।
সুযোগটা আপনারা হারাচ্ছেন কিনা সেই প্রশ্নটাতে আবারও ফিরতে চাইছে। এবং আপনার দলের পক্ষ থেকে আসলে আপনাদের রাজনীতি এই মুহূর্তে কোথায় রয়েছে, নেতৃত্বের সংকট রয়েছে কিনা প্রশ্ন তুলেছিলেন সালাউদ্দিন চৌধুরী। না, নেতৃত্বের কোনো সংকট নাই। আপনি দেখবেন এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যদি আপনি দেখেন, আমি একেবারে মানে স্টেট কিছু কথা বলে যাই, দেখবেন আওয়ামী লীগ কিন্তু বিএনপিকে ভাঙার জন্য একটা পাল্টা বিএনপি করার জন্য বহু চেষ্টা করেছে। শাহজাহান ওমর একই মামলা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস আমেরিকা সমস্ত আসামি, তারা রিমান্ডে যায়, জেলে যায়, শাহজাহান ওমরকে জামিন দিয়ে আওয়ামী লীগে জয়েন করে নমিনেশন দেয়, অর্থাৎ আইনের শাসন বাংলাদেশে নেই। মাহমুদ সালাউদ্দিন চৌধুরী অত্যন্ত একজন উচ্চ রুচির একজন মানুষ আমি বিশ্বাস করতে চাই। উনি বলেছে বিএনপির আমলে নাকি বিচার হাইকোর্টে দরজার লাথি দেওয়া হয়েছে। আরে যে এই দেশের প্রধান বিচারপতি দেশ থেকে পালিয়ে যায়, সেখানে আইনের শাসনটা কোথায়? এবং সিনা যখন আমেরিকায় গিয়ে সাক্ষাৎকার দিয়েছে, দেখেছেন যে কোথা থেকে রায় লিখে আসতো সেটা ওনাকে পাঠ করতে হতো। এই বাংলাদেশে আমরা বসবাস করছি। বরং যারা আজকে মাহমুদ সালাউদ্দিন যদি এই কথা বলতেন যে আপনার নিশ্চয়ই মনে আছে বিএনপির আমলে যখন হাইকোর্টে প্রধান বিচারপতির বাসায় যিনি লাথি মেরেছে যে আওয়ামী লীগের আইনজীবী, সে এখন হাইকোর্টের বিচারপতি। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যিনি রায় দিয়েছে উনি এখন পুরস্কার স্বরূপ এখন বিচারপতি। তো সুতরাং এই ধরনের ঘটনা তো বাংলাদেশে ঘটছে। সাধারণ মানুষ কি চিন্তা করে আপনাকে সেই জিনিসটা চিন্তা করতে হবে। মানুষ মনে করে সরকারের পক্ষে যারা থাকে তাদের জন্য কিছু পুরস্কার থাকে, রেওয়ার্ড থাকে, যার জন্য মানুষ আস্থা হারিয়ে। আর আপনি আরেকটু কথা বলেছেন, বিএনপি কি বেনিফিটটা হচ্ছে? বেনিফিট অবশ্যই হচ্ছে, কারণ আপনি একটু জিনিস চিন্তা করবেন, এখন বাংলাদেশের ক্ষমতা কি? আওয়ামী লীগ। অপোজিশনকে জাতীয় পার্টি। আপনি আওয়ামী লীগকে কোনো দিন, আপনি এখানে নিশ্চয়ই এই ধরনের প্রোগ্রাম অথবা আপনার গণমাধ্যম কর্মী হিসাবে আপনি বহু জায়গায় কাজ করেন, কোথাও আওয়ামী লীগের নেতাদের শুনেছেন যে বিরোধী দলের ব্যাপারে একটি কথা বলে, মানে জাতীয় পার্টির ব্যাপারে? কারণ তাদের শয়নে, স্বপনে, মস্তিষ্কে, ঘুমিয়ে যখন সজাগ থাকে একটাই চিন্তা, বিএনপি। আপনাদের বেশি ভালোবাসে বিএনপি, এছাড়া কোনো চিন্তা নাই। অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে সাধারণ মানুষের হৃদয়ে একটা দলেরই অবস্থা, সেটা হলো বিএনপি। নিশ্চয়ই। মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, আপনার কাছে আসতে চাই। যেই প্রশ্নটি বললো যে শরীফুজ্জামান শরীফ তুলেছেন, সমাজে এক ধরনের অস্থিরতা রয়েছে, সেই অস্থিরতা দেখেন কিনা আপনি? হ্যাঁ, অবশ্যই একটা অস্থিরতা তো আছে, সব জায়গায় আছে, সব সময় ছিল। আজকে যদি বলি আমি, আমেরিকায় এখন চলছে কিন্তু ফিলিস্তিনের বিরুদ্ধে একটা কিন্তু সংগ্রাম চলছে, এবং কলম্বিয়া ইউনিভার্সিটিতে এবং হার্ভার্ডে ফিলিস্তিনের পতাকা উড়ানো হয়েছে, এবং একটা অঙ্গরাজ্যে সম্ভবত 4 জনকে হত্যা করা হয়েছে। পরশুদিন আমরা দেখলাম বাফেলুতে 2 জন বাঙালিকে হত্যা করা হয়েছে। এখন আমরা তো আমাদের কাছে মনে হয়েছে আমেরিকার একটা স্বপ্নের দেশ, তাহলে আমেরিকায় এত কিছু ঘটছে কেন? সামাজিক অস্থিরতার এই যে বিচ্ছিন্ন কিছু না, এটা আমাদের দেশেও কিছু কোথাও না কোথাও, যেমন এই শরীফে যে কথাগুলো বললেন যে ছেলে বাবাকে খুন করছে, কিংবা এই ধরনের ছোট ছোট অনেক ঘটনা কিন্তু প্রতিদিন কোথাও না কোথাও ঘটছে। এই সামাজিক অস্থিরতাগুলো যুগ যুগ ধরে ছিল, কিন্তু এখন মিডিয়ার বদৌলতে কিন্তু এটা আমাদের নজরে কিন্তু আসতে সময় লাগছে না। সুশাসনের ঘাটতির প্রশ্ন, সুশাসনের ঘাটতির প্রশ্ন আমি বলবো না, সুশাসনের দুর্বলতার কারণে যেগুলো ঘটে তাও না। তাহলে কি আমেরিকায় কি সুশাসন নেই? আমেরিকায় এত কিছু ঘটছে কেন? আপনি চিন্তা করুন, 900 জনকে গ্রেফতার করা হয়েছে শুধুমাত্র একটা বিষয়কে ঘিরে। ওখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আছেন, এবং তারা অলরেডি তাঁবু টাঙ্গিয়ে কিন্তু ওখানেই অবস্থান করছেন কলম্বিয়া ইউনিভার্সিটিতে, এবং হার্ভার্ডে কিন্তু প্রতিবাদ হচ্ছে। সারা আমেরিকায় কিন্তু এটা এখন ওই বাতাসটা কিন্তু এখন ইউরোপে এসে পড়েছে। আচ্ছা, আমি তারপর পাশাপাশি আমি মোশাররফ একটা কথার জবাব দিতে চাই। বাংলাদেশের একজন রাষ্ট্রপতিকে কত হেনস্থার মাধ্যমে বঙ্গভবন থেকে বের করে দেওয়া হয়েছে, এটা বাংলাদেশের মানুষ দেখেছে। এবং রাষ্ট্রপতির ছেলে তার একদম তার বেডরুমের একটা পোশাক পরে, শর্টস পরে সে হাহাকার করছে, তার বেডরুমটা জ্বালিয়ে দেওয়া হয়েছে। ওই যে গালিবের যেমন বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তখন গালিবকে নাস্তিকতার দায়ে তার গালিবের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল। গালিব অনেক দূর থেকে দেখছে তার স্বপ্নের বাড়িঘর দাউ দাউ করে চলে যাচ্ছে। তখন সেই আল্লাহকে প্রশ্ন করছে, আল্লাহ তোমার বিরুদ্ধে আমি এত কথা বলেছি, কখনো তো তুমি আমার আহার বন্ধ করো নাই, কিন্তু তোমার সৃষ্টি সবচেয়ে যে যাকে বলেছো তুমি তোমার সেরা সৃষ্টি, সেই সেরা সৃষ্টি কীভাবে আমার বাড়িঘর পুড়িয়ে দিল। এখন বিএনপির যিনি প্রতিষ্ঠাতা, বিএনপির পার্টিটার নাম যার নামে রেজিস্ট্রি হয়েছে, যার বাড়ির নামে বিএনপি পার্টি অফিসের ঠিকানা হয়েছিল, তাকে কিন্তু বিএনপি বের করে কীভাবে দিয়েছে আমরা দেখেছি। তার বাড়িঘর জ্বলেছে। পাশাপাশি বাবা এবং ছেলেকে কিভাবে দৌড়ানি দেওয়া হয়েছে মহাখালী রেল স্টেশনে, রেল লাইনের দৌড়ানি, এটা কিন্তু আমরা সবাই দেখেছি গণমাধ্যমের বদৌলতে। তো বিএনপি শিষ্টাচারের সে যদি নমুনা দিতেছে অনেক আছে। তারপর যদি বলি, তার সাথে আরেকজন নেতা বেরিয়ে এসেছিল সেদিন, তার ফ্যাক্টরি সব জ্বালিয়ে দিয়েছে। এই বিএনপি করেছে এই কাজগুলো।
তো বাংলাদেশে যে সবসময় আমরা একটা কথা বলি, ওই যে নির্মলেন্দুর কবিতা আছে, মার্চের বিরুদ্ধে মার্চ আর বিকেলের বিরুদ্ধে বিকেল, এগুলো বিএনপি সবসময় সৃষ্টি করে গেছে। কিভাবে একটা দলকে ধ্বংস করতে হয়, শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করতে হয়, অস্ত্রের রাজনীতি কীভাবে করতে হয়, এগুলো বিএনপি বাংলাদেশে এনেছে। সমস্ত অপরাজনীতির হোতা যদি বলি, অবশ্যই বিএনপির প্রতিষ্ঠাতারা। সুতরাং এখান থেকে কিন্তু একটা দেশ এখনও বের হতে পারেনি। পাশাপাশি আরেকটা শরীফ ভাইয়ের আরেকটা কথা আমি বলি, তিনি বলেছেন একটা দলের যে আমরা এত কিছুর পরে কিন্তু দলের অনেকেই অংশগ্রহণ করছেন। আমি বলি ওই যে নাগরিকের অধিকার, তিনি সাংবিধানিক অধিকার আছে, প্রতিটা মানুষ নির্বাচন করতে পারবে, এটা আমিও বিশ্বাস করি। প্রত্যেকটা মানুষ বাংলাদেশের যে কনস্টিটিউয়েন্সি 25 বছর বয়স হলে প্রত্যেকটা মানুষ নির্বাচন অংশগ্রহণের অধিকার রাখে। এখন কথা হলো আমরা দলীয় শৃঙ্খলার কারণে রক্ষার্থে কিছু কিছু নিয়ম কারণ আনার চেষ্টা করা হয়েছে এখানে। তো এই যার কারণে আমাদের দলও কিছু নিয়ম নীতির মধ্যে ফেরার চেষ্টা করেছে, যেন এমপি মন্ত্রীদের ভাইরা যেন এই সমস্ত ভাগ না বসিয়ে প্রান্তিক নেতাকর্মীরা যেন এখানে আসতে পারে। এই জন্য কিন্তু দলের একটা শৃঙ্খলার জন্য এই ব্যাপারটা করা হয়েছে। এবং আজকে কিন্তু আমাদের বৈঠক চলছে, আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী একটা ঘোষণা এখান থেকে দিবেন অবশ্যই। এবং মাননীয় প্রধানমন্ত্রী এগুলো বলেছেন, আমরা কীভাবে ঘুরে দাঁড়িয়েছি, আমরা কি বাংলাদেশে কীভাবে ঘুরে দাঁড়িয়েছি, বহির্বিশ্বে বাংলাদেশকে এখন কীভাবে কাউন্ট করছে, এগুলো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। পাশাপাশি আমিও বলেছি কীভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের ভূয়সী প্রশংসা করছে, বাংলাদেশের এগিয়ে যাওয়া নিয়ে যে তাদেরকে বিস্ময়কর গল্পটি, তারাও কিন্তু আলোচনা করছেন। তো আরেকটা কি জিনিস জানেন, এই যে এত কিছুর পরেও এত অস্বস্তিতে আছে বলেন, সামাজিক অনেক সমস্যা আছে, সব কিছু মিলিয়ে, এটা অস্বীকার করবো না, সামাজিক সমস্যাগুলো আছে, সব কিছু মিলিয়ে কিন্তু বাংলাদেশটা এগিয়ে যাচ্ছে, এদের কেউ কখনো বাধা দিতে পারবে না। আর তিনি আরেকটা কথা বলেছেন যে বিশেষ করে শরীফ ভাইয়ের লালনের 2টা গান নিয়ে একটা সাম্প্রদায়িক একটা ইস্যু সৃষ্টি করে একটা চেষ্টা করা হয়েছে, একজনকে গ্রেফতার করেছে, অবশ্যই একটা ন্যাক্কারজনক একটা ঘটনা। লালন একটা গান লিখেছেন, আমি শেয়ার করেছি, এটার জন্য তো আমি অপরাধী না, এটা লালনই লিখেছেন। লালনের যদি বিচার করতে হয়, এটাকে মীমাংসিত বিষয়, মীমাংসিত কমিংসিত আপনার ভালো নাও লাগতে পারে, তার একজনকে গ্রেফতার করা যাবে। এবং এটা নিয়ে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখছে, এবং এটা অবশ্যই রাষ্ট্র ওয়াকিল। নিশ্চয়ই। মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, অসংখ্য ধন্যবাদ। সবশেষে আমার হাতে 2-3 মিনিট সময় আছে। শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে আসতে চাই, জনগণ রাজনীতিবিদদের উপর থেকে আস্থা হারাচ্ছে কিনা? এই বড় 2 রাজনৈতিক দল বিভিন্ন ধরনের নির্দেশনা দিচ্ছে রাজনীতি ঘিরে, দলের যারা তৃণমূলের কর্মী তাদের প্রতি মানুষ কি করছে আসলে? ধন্যবাদ। প্রথমত হচ্ছে রাজনৈতিক দলগুলো বড় যে 2টো দল না, এই 2টো দলের এখনো বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ তাদের সমর্থক, তাদেরকে ভোট দেয়, তাদের মিছিলে যায়। এর কাউন্টার সেরকমের কোনো শক্তি এখন পর্যন্ত দৃশ্যমান না। তবে সেই কারণে এগুলো একটা প্রতিষ্ঠান, আওয়ামী লীগ বিএনপি আমরা যতই সমালোচনা করি, এগুলি প্রতিষ্ঠান, এবং সেই কারণে এই প্রতিষ্ঠানগুলোর সমালোচনা করার অধিকারটা আমার আছে। আমি যেমনিভাবে সরকারের সমালোচনা করতে পারি, একটা রাজনৈতিক দলের সমালোচনা করতে পারি। আমাদের সিদ্ধান্ত যেগুলো আপনি দেখবেন যে অ্যাডহক ভিত্তিক সিদ্ধান্ত, এই যে স্থানীয় সরকার নির্বাচন যেগুলো নিয়ে আমরা কথা বলছি, মন্ত্রীর ছেলে এমপির ভাই ইত্যাদি ইত্যাদি, আজ থেকে ঠিক 1 মাস আগে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন হলো। আওয়ামী লীগ কিন্তু নমিনেশন দিল কাকে? কুমিল্লা সিটি কর্পোরেশনের ওই এরিয়ার যে এমপি, তার মেয়েকে কিন্তু নমিনেশন দিল। অর্থাৎ আপনি মাত্র 1 মাস আগে যে প্র্যাকটিসটা করলেন, এখন এসে বলছেন যে এটি করা যাবে, এবং জয়ী হয়েছেন তিনি। কেন করা যাবে না? করা যাবে না হচ্ছে এখন আপনার অনুধাবন হচ্ছে যে এমপিদেরকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো না, আমি মন্ত্রীদেরকে নিয়ন্ত্রণ করতে পারবো, সুতরাং আমি এই জায়গা থেকে আমি ইমেজটা রক্ষা করার জন্য। কিন্তু ট্রিটমেন্টটা এটি আপনার প্রপার ট্রিটমেন্ট হলো না। আপনি অসুখটাকে আইডেন্টিফাই করছেন, কিন্তু ট্রিটমেন্টটা প্রপার হচ্ছে না। আপনার অসুখটা কি? অসুখটা হচ্ছে নির্বাচন প্রক্রিয়ায় মন্ত্রী এমপি প্রভাবশালীরা ইন্টারফেয়ার করে। আপনার যদি সেটাকে বন্ধ করতে চান এবং আপনি যদি প্রপারলি বন্ধ করতে চান, তাহলে আপনার প্রথম পদক্ষেপ নিতে হবে কার বিরুদ্ধে? ওই যে নাটোরের সিংড়ায় একজন প্রার্থীকে যিনি অপহরণ করলেন, আপনি তাকে নির্বাচন করতে দিচ্ছেন না, প্রত্যাহার করতে বাধ্য করলেন, কিন্তু তাকে কি গ্রেপ্তার করেছেন? না। কেন গ্রেপ্তার করেননি? আমি যদি বলি যে তার দুলাভাই যেহেতু মন্ত্রী, সেই কারণে আপনি গ্রেপ্তার করেননি, আমার কি অন্যায় হবে? আইনের শাসনের যে জায়গাটাই উদাহরণ আছে, আপনি কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট নির্বাচন, সেখানে মারামারি হলো, রাতের বেলায় ভোট কেন্দ্র দখল, যুবলীগ সভাপতির স্ত্রী 1 নম্বর আসামি, বিএনপির একজন নেতা 2 নম্বর আসামি, আপনি 2 নম্বর আসামিকে ধরে জেলে দিলেন, কিন্তু যুবলীগ সভাপতির স্ত্রী গিয়ে তিনি জামিন পেয়ে গেল। এর ভেতর থেকে আমি যদি কনক্লুশনে আসি যে না, এখানে আইনের প্রয়োগটা হচ্ছে যথাযথভাবে হচ্ছে না। আমি শেষ করবো এই জায়গাটায় যে আমাদের রাজনীতিটা, আমাদের একটা ঐতিহ্য আছে, আমাদের একটা গুরুত্ব আছে, মানুষের রাজনীতির প্রতি আকাঙ্ক্ষা আছে, সম্পৃক্ততা আছে, কিন্তু রাজনীতির থেকে ক্রমশই নীতি নৈতিকতা অনেক দূরে সরে গেছে। আমরা জনগণের উপরে যেমন ভরসা করতে পারি না, আমি পুলিশকে দিয়ে রাষ্ট্র চালাতে চাই, আমি প্রশাসনকে দিয়ে রাষ্ট্র চালাতে চাই, আবার কখনো কখনো আমি মনে করি যে আমাদের এখানের গণতন্ত্রের যে
পিপাসা, সেই পিপাসা নিবারণের জন্য আমি ছুটে যাই আমেরিকান এম্বাসির কাছে, আমি ছুটে যাই ভারতের এম্বাসির কাছে। অন্যদের যে রাজনীতিতে হস্তক্ষেপ করার যে সুযোগটা আমি তৈরি করে দিচ্ছি বাংলাদেশের বড় দলগুলোর কাছে, এটি আমাদের প্রত্যাশিত না। আমি শেষ করব এই জায়গাটায় যে আমাদের এখানে যথেষ্ট সম্ভাবনা আছে এই বাংলাদেশের। আমরা 5 দশকে যত দূর এগিয়েছি, হ্যাঁ, প্রত্যেকটা দলের যেমন সমালোচনা আছে, আবার তাদের কতগুলো ভূমিকাও আছে। এখানে আওয়ামী লীগ পাওয়ারে আছে, বিএনপি পাওয়ারে ছিল, এদের আগে যারা ছিল তাদের কোনো ভূমিকা নাই, সব কাজটুকু আমরা করছি, অথবা আওয়ামী লীগ কিছুই করছে না, আমি সেটি বলবো না। আমি মনে করি যে এখন আমাদের এখানে যথেষ্ট সম্ভাবনা আছে, কিন্তু যদি আপনি সুশাসন নিশ্চিত করতে পারেন, আপনি সমাজের মধ্যে যে সীমাহীন বৈষম্যটা আছে এটি যদি বন্ধ করতে পারেন, এবং আপনি রাজনীতিতে যদি নীতিটা ফিরিয়ে আনতে পারেন, প্রপার মানুষগুলোকে যদি আপনি সেইভাবে সাপোর্টটা দিতে পারেন, পলিসিগত সাপোর্ট, তাহলে আমাদের এগিয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। শুধুমাত্র শহর কেন্দ্রিক কতগুলো প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে সমাজের মধ্যে সীমাহীন বৈষম্য এবং দুর্নীতিকে এস্টাবলিশ করে আপনি কেবলমাত্র এই যে দৃশ্যমান কতগুলো প্রকল্পের মধ্য দিয়ে আমরা আওয়ামী লীগ যেটা বলে তার সোনার বাংলা প্রতিষ্ঠা করতে হবে, সেটি সম্ভব না। আমরা চাই এই সমাজটায় আমরা সবাই মিলে বসবাস করি। আমাদের বাংলাদেশটা সৃষ্টি হয়েছিল গণতন্ত্রের আকাঙ্ক্ষা থেকে। পাকিস্তানি শাসক গোষ্ঠী 70-এর নির্বাচনকে অস্বীকার যদি না করত, তাহলে অন্যরকম অন্য কিছু হতো। আমরা বাংলাদেশের সৃষ্টির পেছনে গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি। এখনো ঘুমিয়ে থাকে জনগণ, ভোট দিয়ে দেয় প্রশাসন, সন্ধ্যাবেলায় তারা বলে সুষ্ঠু হলো নির্বাচন। জনগণের কাছে ভোটাধিকারটা ফিরিয়ে আনতে হবে। ঈশ্বর, অসংখ্য ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। একই সঙ্গে মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, সদস্য অর্থ পরিকল্পনা বিষয়ক উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনারা দুজন আমাকে সময় দিয়েছেন। একই সঙ্গে ABM মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি, আমাকে সময় দিয়েছেন, এসেছেন, আয়োজনে যুক্তি খণ্ডন করেছেন, বলেছেন আসলে মানুষের প্রত্যাশা এটি যে রাজনীতিতে নীতি নৈতিকতা ফিরে আসবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, দেশ এগিয়ে যাবে। এটাই তো আসলে বাংলাদেশের সৌন্দর্য হওয়ার কথা, বাংলাদেশ এগিয়ে যাবে। এই প্রত্যাশায় আজকে দর্শক দেশ ভাবনার এই আয়োজন শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং এই আয়োজনে যুক্ত থাকবার জন্য আপনাদেরও অশেষ ধন্যবাদ।